আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি ফ্রি গাইডলাইন ক্লাসের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলিম 2026 পরীক্ষার্থী আইসিটি তৃতীয় অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা ইতিপূর্বে যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়। এই দুটো অধ্যায় আমাদের ইনফরমেটিভ, যেগুলো আমরা নিজে নিজে পড়েই কভার করতে পারবো। কিন্তু আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ে আমরা নতুন নতুন কিছু সংখ্যা পদ্ধতির সঙ্গে পরিচিত হব বা নতুন নতুন কিছু শিখব। তোমরা আজকের ক্লাসে যারা জয়েন হচ্ছ, ক্লাসটাকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও, কারণ এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আইসিটি মূলত কঠিন অধ্যায়গুলো শুরু। চলো আমরা দেখি আজকে তৃতীয় অধ্যায়। আমরা গতদিনে একটু তৃতীয় অধ্যায়ের পরিচয়টা করে দিয়েছি তোমাদের সঙ্গে। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে, এবং পরবর্তীতে ডিজিটাল ডিভাইসের আলোচনা পরবর্তী ক্লাসে আসবে। সংখ্যা পদ্ধতিতে আমরা আলোচনা করব কয়েকটি পার্টে। প্রথম পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। দ্বিতীয়ত সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তৃতীয়ত সংখ্যা পদ্ধতির ভিত্তি বিশ্লেষণ। আমরা যে সংখ্যা পদ্ধতিতে গণনা করি সেই কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, কোন সংখ্যা পদ্ধতির বেজ কত, এগুলো ভিত্তি বিশ্লেষণ। এবং চতুর্থত সংখ্যা পদ্ধতির রূপান্তর। এবং পরবর্তী ক্লাসে আমরা এই সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ ইত্যাদি দেখব ইনশাল্লাহ। দেখো, প্রথমে আমরা দেখি সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমাদের গণনা কার্য সম্পাদনের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি, যেগুলো চিহ্ন ব্যবহার করি বা যেগুলো সিম্বল প্রতীক ব্যবহার করি, এগুলোই হচ্ছে সংখ্যা পদ্ধতি। যেমন আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে গণনা করে অভ্যস্ত। দেখো, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা এক সংখ্যাটাকে বোঝানোর জন্য আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি, এবং দুই সংখ্যাটাকে বোঝানোর জন্য আমরা 2 ব্যবহার করি। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যায় এই সংখ্যার ব্যবহার, অধিকাংশ ক্ষেত্রেই সংখ্যার ব্যবহার। যেমন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমরা কয় ভাই বোন, হয়তো বলতে হবে 3 ভাই, 2 ভাই, এরকম সংখ্যা। তুমি কয়টার সময় ওখানে যাবা, তখন সে সময় বলতে হয়। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে সংখ্যার ব্যবহার হয়। এই সংখ্যা পদ্ধতি, এটাই বলা হচ্ছে কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিই হচ্ছে সংখ্যা পদ্ধতি। দেখো, এবার হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিটা যে এসেছে, এটা কেন আসলো বা এটার প্রয়োজনীয়তা কি, কিভাবে আসলো, কয় ধাপে আসলো, এই ইতিহাস আমাদেরকে একটু জানতে হবে। কারণ এই ইতিহাস থেকে অনেক সময় এমসিকিউ আসে। ইতিহাসে আমরা কি দেখতে পাই, মূলত কোনো কিছু গণনা করার চেষ্টা, প্রয়োজনীয়তা থেকেই সংখ্যার সৃষ্টি হয়। তবে সভ্যতার শুরুতে গণনার পদ্ধতি এত উন্নত মানের ছিল না। গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ অনেক রকম মাধ্যমে গণনা সম্পাদন করত। এভাবে গণনার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা বর্ণ ইত্যাদি ব্যবহার করত। মূলত সভ্যতার শুরুতে মানুষের এই এত বিশাল বিশাল গণনার প্রয়োজন ছিল না, কারণ মানুষ তখন প্রকৃতির উপর নির্ভরশীল ছিল।
মানুষ প্রকৃতি থেকে ফল আহরণ করত, ফল নিত, সেখান থেকে তারা ফল খেত এবং পশু শিকার করত, তাদের প্রকৃতির উপর নির্ভর ছিল। যেমন বর্তমান সময়ের মতো চাষবাস বা এত প্রযুক্তি বা এত প্রয়োজন ছিল না। সভ্যতার পালাক্রমে ধীরে ধীরে মানুষ চাষবাস শুরু করে, ধীরে ধীরে পশুপালন শুরু করে। যেমন যখন চাষবাস শুরু করলো তখন কেউ একটি বাগান লাগিয়েছে, বাগানে 10টি গাছ আছে। এই 10টি গাছ বোঝানোর জন্য, 10টি গাছকে তারা আলাদা আলাদা করে বোঝানোর জন্য, একটা সংখ্যা বোঝানোর জন্য তারা বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করত। যেমন সভ্যতার শুরুতে এরকম দাগ দিয়ে বোঝাতো, 1 2 3 4 5, এভাবে দাগ দিয়ে দাগ টেনে তারা বোঝাতো। কিন্তু এই দাগ টেনে আমরা যখন বেশি সংখ্যাকে বোঝাবো তখন দাগ টেনে বোঝানো আমাদের জন্য কষ্টকর। আমরা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সময়ের সংখ্যা পদ্ধতি একটু দেখব। তোমাদের আইসিটি বইয়ে তোমরা দেখতে পাবে যে গ্রিকরা কি সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, মিশরীয়রা কি সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, তাদের সিম্বলগুলো কেমন, তাদের প্রতীকগুলো কেমন, তাদের চিহ্নগুলো কেমন, তোমরা বই থেকে একটু দেখে নিবে, কারণ এগুলো থেকে অনেক সময় এমসিকিউ আসে। দেখো, আসলে সভ্যতার শুরুতে মানুষের গণনার জন্য বড় বড় সংখ্যার প্রয়োজন হতো না। যখন মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, ধীরে ধীরে পশুপালন শুরু করলো। হয়তো একজনের খামারে 10টি গরু আছে বা 20টি গরু আছে বা 50টি গরু আছে, তখন দাগ টেনে টেনেই সেগুলো হিসাব করতো বা গণনা করতো। ধীরে ধীরে যখন বৃদ্ধি পাচ্ছে, সংখ্যার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, গণনার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের গণনা কার্যটা ধীরে ধীরে কষ্টকর হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় গণিতবিদগণ বিভিন্ন চিহ্ন ব্যবহার করত। যেমন 1-এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, 2-এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, 3-এর ক্ষেত্রে, এমনকি এভাবে 10টা 20টা যখন পার হয়ে যাবে, আমরা কিভাবে একটি চিহ্নের মাধ্যমে 10কে বোঝাতে পারি, কিভাবে একটি চিহ্নের মাধ্যমে 100কে বোঝাতে পারি, কিভাবে একটি চিহ্নের মাধ্যমে 1000কে বোঝাতে পারি, এগুলো বিভিন্ন রকম চিহ্ন আবিষ্কার করত। যেমন, কিন্তু ক্রমে কৃষিকাজ, পশুপালনের অগ্রগতির সাথে সাথে মানুষের বড় বড় সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলে দাগ টেনে সংখ্যা গণনার পদ্ধতিকেও কিছুটা উন্নত করতে হয়। যেমন, মানুষের যখন বেশি সংখ্যার প্রয়োজন হতো না সভ্যতার শুরুতে, তখন দাগ টেনে টেনে হিসাব করত বা হাতের আঙ্গুল দিয়ে হিসাব করত। যেমন 1 2 3 এভাবে সর্বোচ্চ 10 পর্যন্ত গণনা করতে পারে, কিন্তু 10-এর পরে গেলে তখন একটু কষ্টকর। তেমনি যেমন মিশরীয়রা ব্যবহার করত হায়ারোগ্লিফিক প্রতীক। অর্থাৎ হায়ারোগ্লিফিক প্রতীকটা কেমন, চিহ্নটা কেমন, হায়ারোগ্লিফিক প্রতীকে আমরা দেখতে পাই যেমন 1 অর্থাৎ অন, এটাকে বোঝানোর জন্য একটি দাগ দেওয়া হতো। এরকমভাবে 9কে বোঝানোর জন্য এরকম 9টা দাগ দেওয়া হতো। অর্থাৎ 9টা দাগ দিয়ে আমরা 9কে বোঝাতাম, তারা 9কে বোঝাতো। কিন্তু 9টার পরে যখন 10কে বোঝাবে, তখন 10 বোঝাতে গিয়ে আরও 10টা দাগ দিতে হবে, এরকম কষ্ট। তখন তারা মিশরীয় গণিতবিদগণ আবিষ্কার করলো যে 9-এর পরে আমরা যেহেতু 10 বোঝাবো, 10কে বোঝানোর জন্য আমরা এরকম একটা সিম্বল বা প্রতীক চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ মিশরীয়দের সংখ্যা পদ্ধতিতে এই 10কে বোঝানোর জন্য একটি এরকম সিম্বল ব্যবহার করতো বা এরকম একটা চিহ্ন ব্যবহার করত। এই চিহ্ন দ্বারা তারা 10কে বোঝাতো। এরকম 10-এর পরে যখন 100কে বোঝাবে, 100কে বোঝানোর জন্য তারা ব্যবহার করত এরকম একটা চিহ্ন ব্যবহার করত। অর্থাৎ এই চিহ্ন দ্বারা তারা বুঝতো যে এটা 100। অনুরূপভাবে তারা যখন 1000কে বোঝাবে,
1000কে বোঝাবে, 1000কে বোঝানোর জন্য তারা ব্যবহার করত এরকম একটা চিহ্ন বোঝাতো। তারা 1000কে বোঝানোর জন্য এরকম একটা সিম্বল ব্যবহার করত, অর্থাৎ এই সিম্বল দ্বারা তারা বুঝতো যে এটা 1000। অনুরূপভাবে তারা যখন 10,000কে বোঝাবে, তারা যখন 10,000কে বোঝাবে, 10,000কে বোঝানোর জন্য তারা একটি আঙ্গুলের মতো এরকম চিহ্ন ব্যবহার করত, অর্থাৎ এরকম চিহ্ন দেখলে তারা বুঝতো যে এটা 10,000, অর্থাৎ বিভিন্ন রকম সিম্বল ব্যবহার করত। তোমরা তোমাদের তথ্য বই দেখবে, আইসিটি বই দেখবে যে আরও অন্যান্য সভ্যতার গণিতবিদগণ কীরকম সিম্বল ব্যবহার করত, এগুলো একটু দেখে নিবে। এবার দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি বিভিন্ন পর্যায়ে যেগুলো সংখ্যা পদ্ধতি এসেছে, এগুলো সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। এগুলো সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সংখ্যা পদ্ধতিটা দুই প্রকার। তোমরা এই দুইটাকে খেয়াল করবে, এটা অনেক সময় এমসিকিউতে আসে যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার বা সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়। দুই প্রকার। প্রথমত স্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম, স্থানিক সংখ্যা পদ্ধতি। দ্বিতীয়ত অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? স্থানিক সংখ্যা পদ্ধতিটা কি? যেমন স্থানিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমরা যদি ব্যবহার করি 1, 2, 5, আমরা স্থানীয় মান সম্পর্কে অবগত আছি। স্থানীয় মান কিভাবে হয়? যেমন আমরা যদি 5কে বোঝাই, 5-এর ক্ষেত্রে 5-এর স্থানীয় মানটা কি? 5-এর স্থানীয় মান এভাবে যেমন আমরা এখানে লিখি 1, 2, 5, অর্থাৎ 5-এর স্থানীয় মানটা কি? 5-এর স্থানীয় মান 5 যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতি বাম সাইডে আছে, ডান সাইডে আছে, তাহলে দেখো 5কে আমরা বোঝাবো 5 ইন্টু, আমরা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত, আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাই দেখি। 5 ইন্টু 10 ইকুয়াল টু, এখানে 10-এর ওপরে আমাদেরকে একটি 0 পাওয়ার দিতে হবে, ইকুয়াল টু আমরা এখানে 5 বুঝব। দ্বিতীয়ত দশমিকের ঘরে, অর্থাৎ ওটা এককের ঘরে, 2 দশকের ঘরে, 3 হচ্ছে শতকের ঘরে। দশকের ঘরের ক্ষেত্রে আমরা 2 ইন্টু 10 পাওয়ার 1, অর্থাৎ এই পাওয়ারটাকে আমরা 2 দিয়ে 10-এর সঙ্গে যদি গুণন করি তাহলে দেখব 20, অর্থাৎ এখানে 5-এর মান আমাদের এককের ঘরে থাকায় শুধু 5, আর 2 দশকের ঘরে থাকায় 2-এর মান হচ্ছে 20। অনুরূপভাবে আমরা 1কে যদি দেখি, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ এই 10-এর ক্ষেত্রে 10-এর উপরে যেহেতু পাওয়ার আছে, তাহলে 10কে 10 দিয়ে গুণন করতে হবে, 10 10-এ 100 এবং 1-এর সঙ্গে গুণন করলে 100 হয়। তাহলে আমরা দেখলাম আমাদের সংখ্যার, অর্থাৎ 1-এর মান এখানে 100, 2-এর মান 20 এবং 5-এর মান 5। কিন্তু এই সংখ্যাটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, যেমন আমি এখানে 125 লিখেছি, এখানে যদি 521 লিখি, তাহলে এখানে 1-এর মান হচ্ছে একক, 2-এর মান
দশকের ঘরে এবং 5 হচ্ছে শতকের ঘরে। অর্থাৎ এখানে 20 বুঝাবে এবং 5 দ্বারা 500 বোঝাবে, কেননা 5 এখানে শতকের ঘরে, 2 দশকের ঘরে, 1 এককের ঘরে। আশা করি তোমরা পজিশনাল অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতিটা বুঝতে পেরেছ। অনুরূপভাবে দেখো নন পজিশনাল। এখন নন পজিশনাল অর্থাৎ অস্থানিক সংখ্যা পদ্ধতিটা কি? যেমন আমরা জানি যে রোমান সংখ্যার সঙ্গে আমরা পরিচিত। যেমন রোমান সংখ্যায় এই এক্স বা গুণনের মতো সিম্বল দ্বারা আমরা রোমান সংখ্যায় বুঝি 10। অনুরূপভাবে 10-এর পাশে যদি আরেকটি সিম্বল দেই তাহলে এটাও বোঝাচ্ছে 10, এবং এটার পাশে যদি একটা দাগ দেই তাহলে এটা বোঝাবে 1। কিন্তু দেখো এখানে কি আমাদের এই 10 এখানে থাকায় কি এটা কি দশকের মান পাবে? দশকের মান পাবে না। এখানে রোমান সংখ্যার ক্ষেত্রে এখানে যোগ করতে হবে, অর্থাৎ এই 10 দ্বারা 10, এই 10, 20 এবং এই 1, অর্থাৎ এখানে 21 বুঝাবে। এখানে 21কে বোঝানোর জন্য রোমান সংখ্যাকে এরকম চিহ্ন ব্যবহার করা হতো। এই সংখ্যা, এই মান চেঞ্জ হলেও কিন্তু এই সংখ্যার মান পরিবর্তন হচ্ছে না। আমরা যদি এই সিম্বলটাকে চেঞ্জ করে দেই, যেমন আমরা রোমান সংখ্যা বুঝি 5, অর্থাৎ 5-এর পাশে যদি 1 দেই, 5-এর পাশে 1 দেই তাহলে এখানে বোঝাবে 6। কিন্তু এখানে দেখো এটা এটা একক বোঝাচ্ছে না, এটা দশক বা 50 বোঝাচ্ছে না, এটা 6 বোঝাচ্ছে। অনুরূপভাবে আমরা 5-এর সামনে যদি দেই তাহলে এটা 4, অর্থাৎ 1 মাইনাস বোঝাচ্ছে, এটা 15 বোঝাচ্ছে না। আশা করি তোমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি এবং স্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার হয়েছো। দেখো এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ। আমরা একটি ফাঁকা পেজে যাই। অর্থাৎ এখানে আমরা দেখব এখানে ব্রাশ আমরা এখানে দেখব সংখ্যা পদ্ধতির ভিত্তি অর্থাৎ সংখ্যা পদ্ধতির বেজ। এখানে তোমরা খেয়াল করবে এখান থেকে অনেক প্রশ্ন আসে, অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। দেখো আমরা এখানে ছিলাম, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। আমাদের সংখ্যা পদ্ধতিটাকে 4 ভাগে ভাগ করা হয় বা 4 রকম সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাই। অর্থাৎ আমাদের কম্পিউটার প্রযুক্তি, আমাদের বিভিন্ন ডিভাইস 4 ধরনের সংখ্যা পদ্ধতির সঙ্গে পরিচিত। আমরা দেখব প্রথমত আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির সিম্বল বা চিহ্ন সংখ্যা হচ্ছে 10টি, অর্থাৎ 9 পর্যন্ত
10টি। আমরা এই 10-এ অভ্যস্ত, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির সিম্বলগুলো, সংখ্যা পদ্ধতির বেস বোঝানো হয় অদ্বিতীয় চিহ্ন বা একই রকম দুইটা চিহ্নকে বুঝাবে না। যেমন আমরা যদি এখানে 10 লিখি, 10 কি আমাদের সংখ্যা পদ্ধতির ভিতরে পড়ে না, কারণ এখানে 9 পর্যন্ত আমরা অদ্বিতীয় সংখ্যা দিয়ে ব্যবহার করি। যখন আমরা 10 লিখি তখন এই সংখ্যা পদ্ধতির এই 1 এবং 0কে ব্যবহার করে 10 লিখি। অনুরূপভাবে 11-র ক্ষেত্রে আমরা এই 1কে ব্যবহার করি, 12-র ক্ষেত্রে আমরা এই 1 এবং 2কে ব্যবহার করি। অনুরূপভাবে দ্বিতীয়ত বাইনারি, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2টি, ভিত্তি 2টি। আমরা যেমন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত 1 থেকে 9টা সিম্বল ব্যবহার করি, কিন্তু বাইনারিতে আমরা দেখব এখানে শুধু 2টা সিম্বল ব্যবহার করা হয়, 0 এবং 1। তৃতীয়ত অক্টাল সংখ্যা পদ্ধতি। এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 8টি, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। এবং হেক্সাডেসিমেল, অর্থাৎ হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। এখানে 0 থেকে 9 পর্যন্ত আমরা পরিচিত আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে, কিন্তু এই 10-এর পরে আমরা 9-এর পরে আমরা কি এই 10 ব্যবহার করতে পারবো? এখানে যদি আমরা 10 ব্যবহার করি তাহলে আলাদা সিম্বল হচ্ছে না, এই 10 আমাদের 0 এবং 1 এই দুটা থেকে আমাদের 10 হচ্ছে। আমাদের অদ্বিতীয় চিহ্ন বোঝানোর জন্য এখানে 9-এর পরে এ নেওয়া হয়েছে, এর মান আমরা যদি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে দেখি তাহলে এর মান এ দ্বারা 10 এই সংখ্যাটাকে এ দ্বারা বোঝানো হচ্ছে, এবং বির ক্ষেত্রে 11, সির ক্ষেত্রে 12, ডির ক্ষেত্রে 13, ইর ক্ষেত্রে 14, এফের ক্ষেত্রে 15। অর্থাৎ এই 15 এবং এই 0, এই 16টা ডিজিট বা 16টি সিম্বল এই হেক্সাডেসিমেলে। আমরা জানি হেক্সা দ্বারা কি বোঝায়? হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে 10। এই হেক্সাডেসিমাল দুটো মিলে হচ্ছে 16 বেজের বা 16 ভিত্তির সংখ্যা পদ্ধতি। আর এখানে অক্টাল হচ্ছে 8টা ডিজিট, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। তোমাদের বইয়ে দেখবে একটি ছক আছে, ওখানে দেওয়া আছে বাইনারি। যেমন আমরা এই 9-এর পরে কিভাবে লিখি? 9-এর পরে আমরা লিখতেছি এই দশমিকের ঘরে আমরা 10-এর অর্থাৎ স্থানীয় মান আমাদের 1 আগিয়ে যাচ্ছে। যেমন এই সংখ্যাগুলো কেমন থাকে? 0, 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09। 09 পর্যন্ত আসার পরে আমাদের প্রতীক বা চিহ্ন শেষ। এখানে আমাদেরকে পুনরায় আমরা কি করি? এই শূন্যকে 1 ঘর অর্থাৎ দশকের ঘরে 1 ব্যবহার করি এবং পরবর্তীতে 0 থেকে আবার শুরু করি। অনুরূপভাবে আবার 1, এই 1 রিপিট হচ্ছে, আবার 1-এর পাশে 2 রিপিট হচ্ছে, আবার 1-এর পাশে 3 রিপিট হচ্ছে, আবার 1-এর পাশে 4 রিপিট হচ্ছে, আবার 1-এর পাশে 5 রিপিট হচ্ছে। এভাবে আমাদের সংখ্যা চলতে থাকে। অনুরূপভাবে যখন 20-এ আসবে, 20-এ আসার পরে আবার আমরা 2টাকে সামনে নিচ্ছি, অর্থাৎ দশকের ঘরে নিচ্ছি এবং আবার 0 থেকে শুরু করতেছি। অনুরূপভাবে দেখো বাইনারি সংখ্যাতেও আমরা যখন 0 এবং 1 ব্যবহার করার পরে আমাদের সিম্বল শেষ, চিহ্ন শেষ, আমাদের সিম্বল অর্থাৎ চিহ্ন যখন শেষ হয়ে যাচ্ছে তখন এটা তো এভাবে আসছে, আমাদেরকে তখন এই দশকের ঘরে 1কে নিতে হয়।
দশকের ঘরে 1 নিয়ে এই 0 থেকে আবার শুরু করতে হয়, অর্থাৎ এখানে 0 1-এর পরে 10 বুঝাবে। আবার এখানে যেহেতু 0 নিলাম, আবার 1-এর পরে আবার 1টা পুনরায় আসবে। 1 আসার পরে দেখো আমাদের কিন্তু আর সিম্বল নাই, আর চিহ্ন নাই। এখানে 10 11 11 বোঝানোর পরে আমরা কি করব, এখানে যেহেতু আমাদের সিম্বল এখান থেকে শেষ, তখন আমাদেরকে আরও একটি ঘর সামনে নিতে হবে, অর্থাৎ শতকের ঘরে যেতে হবে। শতকের ঘরে গেলে তখন আমাদের শতকের ঘরে 1 নিব এবং 0 0 থাকবে। আবার যখন পরবর্তীতে দিব, এই 0 0 আসলো, তারপরে আমরা আবার 1 নিব, নিয়ে এখানে 0 দিব, আবার 1 0 1 1 1 1 এভাবে আসতে থাকবে। যেভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করি 9টি ডিজিট দিয়ে, সেভাবে বাইনারি সংখ্যাতে আমরা 2টি ডিজিট দিয়ে প্রকাশ করব। অনুরূপভাবে অক্টালের ক্ষেত্রেও আমাদের একই, এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 8 এবং 9 এই দুটি সিম্বল নাই। তাহলে আমাদের 7-এর পরে কি আসবে? 7 যেহেতু আমাদের লাস্ট ডিজিট, তাহলে এই 7-এর পরে আমাদেরকে পুনরায় দশকের ঘরে নিতে হবে এবং শূন্যটাকে এ পাশে নিতে হবে, অর্থাৎ 7-এর পরে 10 আসবে, তারপরে 11 আসবে, 12 আসবে। অনুরূপভাবে 17 পর্যন্ত যাওয়ার পরে আবার আমাদেরকে এই 2 সামনে নিয়ে 2কে দশকের ঘরে দিতে হবে এবং এককের ঘর থেকে আসবে। অনুরূপভাবে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যখন আমাদের এফ শেষ, এফ আমাদের লাস্ট সিম্বল, অর্থাৎ 16 নম্বর সিম্বল হচ্ছে এফ, এগুলোর পূর্বে 0 1 অর্থাৎ আরও 0 0 থাকতে পারে। তাহলে আমরা এখানে আবার কি করব, এখানে আমাদের যেহেতু এফ হচ্ছে লাস্ট সিম্বল, লাস্ট প্রতীক বা লাস্ট চিহ্ন, এখানে আসে আমরা আবার 1টাকে সামনে নিব এবং আবার 0টাকে এই পাশে দিব, অর্থাৎ এফের পরে আমাদের 10 আসবে। হেক্সাডেসিমেলে এফের পরে আসবে 10, তারপরে 11, এভাবে 9-এ যাওয়ার পরে 19-এর পরে 20 আসবে না, 19-এর পরে আসবে 1A, তারপর আসবে 1B, 1C, এভাবে এফ 1F-এর পরে আসবে 2 0, অর্থাৎ 1F-এর পরে 20 আসবে। যেমন F-এর পরে 10 এসেছে, অনুরূপভাবে F-এর পরে 20 আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। দেখো তোমাদের এই সংখ্যা পদ্ধতি থেকে 2017 সালে একটি প্রশ্ন এসেছে, কেমন 2 4 6 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির? অর্থাৎ এরকম একটা এমসিকিউ এসেছে, 2 6 4 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির? এখানে অপশনে দেওয়া আছে, যেমন ক নম্বরে অক্টাল, খ নম্বরে হেক্সাডেসিমাল, গ নম্বরে ডেসিমাল। এটা বহুপদী প্রশ্ন এসেছিল, এখানে রোমান সংখ্যা চিহ্ন দেওয়া ছিল এবং এটার অ্যান্সার চাওয়া হয়েছে। দেখো এখানে 2 আমরা কোন সংখ্যা পদ্ধতিতে দেখি? এখানে 2 আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে দেখতে পাই, অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখতে পাই এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও দেখতে পাই। তারপরে 4 সংখ্যাটা আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে দেখতে পাচ্ছি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখতে পাচ্ছি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও দেখতে পাচ্ছি। তাহলে 2 4
আমরা দুইটা সংখ্যা পদ্ধতি, তিনটা সংখ্যা পদ্ধতিতেই দেখতে পাচ্ছি। এবং সিক্সের ক্ষেত্রেও খেয়াল করো, আমরা দশমিক সংখ্যা পদ্ধতিও দেখতে পাচ্ছি, আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতেও দেখতে পাচ্ছি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সারের ক্ষেত্রে আমাদের এটা অ্যান্সার করতে হবে, যেহেতু বহুপদী প্রশ্ন এভাবে ছিল, তাহলে তিনটাই সঠিক, অর্থাৎ তিনটাতেই আছে। শুধু তোমাদের আলিম পরীক্ষাতে নয় বা এইচএসসি পরীক্ষাতে নয়, এরকম প্রশ্ন আমরা বিগত সালের অ্যাডমিশন প্রশ্নও দেখতে পাই। যেমন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে 173, এটি কোন সংখ্যা পদ্ধতি? কোন সংখ্যা পদ্ধতির? অপশনে ছিল অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এবং ঘ নম্বরে সবগুলো। এই প্রশ্নটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে যে 173 এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির? অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল না সবগুলোই? দেখো, ওয়ান আমরা দশমিকেও দেখতে পাই, বাইনারিতেও দেখতে পাই, অক্টালেও দেখতে পাই, হেক্সাডেসিমালেও দেখতে পাই। সেভেনের ক্ষেত্রে আমরা ডেসিমেলে দেখতে পাই, অক্টালে দেখতে পাই এবং হেক্সাডেসিমেলেও দেখতে পাই। 3 ডেসিমেলে আছে, অর্থাৎ এই ডেসিমেলে আছে 3, অক্টালে আছে 3, হেক্সাডেসিমেলেও আছে 3, অর্থাৎ আমরা এই তিনটাতেই এই তিনটা সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে আমরা অ্যান্সার করব ঘ নাম্বার, অর্থাৎ সবগুলোই। আশা করি তোমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ সংখ্যা পদ্ধতির আমরা যে দেখতে পাচ্ছি 1, এই সংখ্যা পদ্ধতিটা 2 দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি বোঝায়? যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 0 1, বাইনারিতে 1, কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন 2কে আমরা বাইনারিতে কি বোঝাচ্ছে? বাইনারিতে বোঝাচ্ছে 10। দশমিক সংখ্যা পদ্ধতি 3, এটা বাইনারিতে কি বোঝাচ্ছে? বাইনারিতে বোঝাচ্ছে 11। অনুরূপভাবে তোমরা এই ছকটি দেখবে, তোমাদের বইয়ে একটি বড় ছক দেওয়া আছে, এই ছকটি একটু খেয়াল করবে, কারণ যখন আমরা এগুলো সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তখন তোমাদের কাজে লাগবে। চলো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা দেখি, সেখানে আমাদের এগুলো কিছু প্র্যাকটিস হবে। আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির তোমরা খাতা কলম নিয়ে নোট করবে, লিখবে, কারণ
না লিখলে পরবর্তীতে ভুলে যাবে। যদি নোট করো তাহলে পরবর্তীতে দেখলে তোমাদের মনে পড়বে যে ক্লাসে কি পড়েছো এবং তোমরা নোটে কি করেছো, বইয়ে কি আছে মিলিয়ে পড়তে পারবে। সেজন্য তোমরা খাতা কলম নিয়ে নোট করবে। লাইভ আসছে না? লাইভ আসছে না? কই, এখানে তো লিঙ্ক আসে না। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা কোন সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব? স্টুডেন্টদের ওটাতে আমি অ্যাড নাই, স্টুডেন্টদের ওটাতে আমি অ্যাড নাই। তোমরা যারা ক্লাসটি দেখছো ক্লাসটি শেয়ার করে দাও এবং কমেন্ট করো। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। দেখো, আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং বাইনারি। অর্থাৎ এটা তোমাদের বইও দেখতে পাবে, এটা খেয়াল করো। আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর দেখব, ডেসিমেল থেকে অক্টালের রূপান্তর দেখব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর দেখব। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি থেকে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হবে, কিভাবে কনভার্ট করা যায় এটা দেখব। দেখো, বাইনারি থেকে আমরা কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়, বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়, হেক্সাডেসিমেল থেকে প্রত্যেকটা সংখ্যার রূপান্তর, আমরা এই রূপান্তরগুলো দেখব। এই রূপান্তরগুলো আমরা এখন দেখব। দেখো, আমরা শুরুতে ডেসিমেল থেকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল, অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, কিভাবে অক্টালে রূপান্তর করা যায়, কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। তোমরা জানো যে এটি তোমাদের গাইডলাইন ক্লাস, অর্থাৎ আমরা এই ক্লাসে সব কিছু বিস্তারিত পড়াতে পারবো না বা পড়ানো সম্ভব না। আমরা তোমাদেরকে শুধু পরিচয় করে দেব, একটু দেখাবো যে কিভাবে রূপান্তর করতে হয়। তোমরা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তখন তোমাদেরকে প্রত্যেকটি থেকে রূপান্তর আমরা ধরে ধরে পড়াবো এবং ধরে ধরে দেখাবো। এখানে আমরা একটি দেখাবো, যেহেতু একই প্রক্রিয়ায় ডেসিমেল থেকে বাইনারিতে যে প্রক্রিয়ায় রূপান্তর করা হয়, ডেসিমেল থেকে অক্টালেও সেই প্রক্রিয়ায় এবং হেক্সাডেসিমেলেও একই প্রক্রিয়ায়, আমরা সেই হিসেবে একটি উদাহরণ দেখব। এখানে তোমাদেরকে একটু বিষয় খেয়াল করতে হবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ 38 ×
0.05। এটা ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের এই দিকের যেগুলো সংখ্যা থাকবে এগুলোকে আমরা বোঝাবো, এগুলোকে বোঝায় এল এস ডি, এবং এ পাশে যেগুলো থাকে এগুলো হচ্ছে এম এস ডি, অর্থাৎ এগুলো হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং এগুলো লাস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এখানে এই পয়েন্টটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আমরা যখন ভগ্নাংশ করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা ভগ্নাংশরই একটি রূপান্তর দেখি, কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। অর্থাৎ 38 × 0.5 এটা ডেসিমেল, অর্থাৎ কোনো সংখ্যার নিচে যখন বেস দেওয়া থাকবে বা ভিত্তি দেওয়া থাকবে, এই ভিত্তি যে সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা দ্বারা আমরা বুঝবো এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির। এবং এখানে প্রশ্ন দেওয়া থাকবে, এখানে এরকম দেওয়া থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে 2 দেওয়া থাকলে আমরা বুঝবো এখানে 10 ভিত্তিক সংখ্যা থেকে আমাদেরকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য বলেছে। যদি আমরা এখানে দেখি 3, তাহলে আমাদের বুঝতে হবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমাদেরকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে। অথবা এখানে 10-এর জায়গায় যদি 9 দেওয়া থাকে, দিয়ে এখানে যদি 4 দেওয়া থাকে, তাহলে আমরা এখানে বুঝবো যে আমাদের 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 4 ভিত্তিক অর্থাৎ 4 ভিত্তির সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে। আমরা প্রশ্নতে এরকমভাবে দেওয়া থাকবে, আমরা এটাকে খেয়াল করব। আমরা এখানে রূপান্তর করব 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল করবে যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যাটাকে এক পদ্ধতিতে রূপান্তর করতে হয় এবং এই ভগ্নাংশ পরের সংখ্যাটিকে আরেকভাবে রূপান্তর করতে হয়। দেখো এই পূর্বের সংখ্যাটাকে রূপান্তর করার ক্ষেত্রে কিভাবে রূপান্তর করতে হয়, যেমন 3, 8, এটাকে আমরা রূপান্তর করব। যেমন এটা যেহেতু আমাদেরকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে, সেহেতু আমাদেরকে 2 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। 2 দিয়ে আমরা 38কে যদি ভাগ দেই তাহলে দেখো 19 বার যায়। 19 বার যাওয়ার পরে ভাগ শেষ কিচ্ছু থাকে না, অর্থাৎ ভাগ শেষ 0 থাকে। আবার 2 দিয়ে 19কে যদি আমরা ভাগ দেই তাহলে দেখো 9 দোকানে 18, অর্থাৎ 9 বার যাচ্ছে, কিন্তু এখানে আছে 19। 9 দোকানে আমরা 18 নিচ্ছি, ভাগশেষ আমাদের থাকতেছে এখানে অন। অনুরূপভাবে এখানে 2 দিয়ে যদি আবার এটাকে ভাগ দেই তাহলে দেখো 4 দোকানে 8, অর্থাৎ 8 বার যাচ্ছে, এখানে যদি 4 দেই তাহলে ভাগশেষ থাকতেছে অন। অনুরূপভাবে এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 2 দোকানে 4, অর্থাৎ 2 বার যাচ্ছে, ভাগশেষ থাকছে এখানে 0। এই 2কে আবার যদি 2 দিয়ে আমরা ভাগ দেই তাহলে এখানে থাকছে 2 অক্ষে 2, অর্থাৎ একবার যাচ্ছে, ভাগশেষ 0। অনুরূপভাবে আবার যদি দেখি, এখানে লিখলাম পাশে, একটু সাইডে লিখি পাশে, এই 2টাকে 2 দিয়ে যদি একবার 1কে ভাগ দেই তাহলে 2 1-এর মধ্যে কয়বার যাচ্ছে, 0 বার, এবং ভাগশেষ থাকছে এই অন। অর্থাৎ আমরা এই সংখ্যা পদ্ধতিকে আরেকবার দেখি। 3, 8, অর্থাৎ 2 দিয়ে 19 বার যাচ্ছে, এখানে
19 বার দিলে ভাগশেষ আমাদের 0 থাকবে। আবার 2 দিয়ে যদি 19কে দেই, 19কে ভাগ দেই, তাহলে 9 বার, 9 দোকানে 18 এবং এখানে থাকতেছে 1। 2 দিয়ে 9কে ভাগ দিলে 4 দোকানে 8, 4 বার যাচ্ছে কিন্তু ভাগশেষ থাকতেছে 1। 2 দিয়ে আবার দিলে 2 এবং ভাগশেষ 0। 2 দিয়ে 1 বার, ভাগশেষ 0। 2 দিয়ে 0 বার, ভাগশেষ 1। তাহলে আমরা এই সাইডে একটি বাইনারি ডিজিট পেলাম। দেখো বাইনারিতে আমাদের কয়টি বিট? বাইনারিতে 2টি বিট। 2টি বিট হচ্ছে 0 এবং 1। এখানে দেখো 0 1 0 1 0 0 1 এরকম একটা সংখ্যা পেয়েছি। দেখো এই সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে সাজিয়ে লিখব? এখান থেকে অর্থাৎ নিচ দিক থেকে ওপর দিকে আমাদের সাজিয়ে লিখতে হবে। এই নিচ দিক থেকে লেখার ক্ষেত্রে এই নিচের বিটটাকে আমরা বলি এম এস বি এবং ওপরের এই সংখ্যাটাকে আমরা বলবো এল এস বি। দেখো আমরা অন্য সংখ্যার ক্ষেত্রে যেমন 380 5 এটার ক্ষেত্রে আমরা কি বললাম? এটা হচ্ছে এল এস ডি, এটা বললাম এম এস ডি। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা বললাম মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, কিন্তু বাইনারির ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম লাস্ট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই বি দ্বারা বোঝাবে বাইনারি ডিজিট। বাইনারির ক্ষেত্রে আমরা ব্যবহার করব মোস্ট সিগনিফিকেন্ট বিট। তোমাদের বইয়েও তোমরা দেখতে পাবে যেখানে বাইনারি সংখ্যাকে বোঝানো হয়েছে সেখানে এমএসবি অথবা এলএসবি লেখা আছে, আর অন্যান্য সংখ্যা পদ্ধতির যেগুলো ব্যবহার করা আছে সেগুলোতে এমএসডি অথবা এলএসডি এগুলো এভাবে বোঝানো আছে। তবে তোমরা মনে রাখবে, খেয়াল করবে যে সংখ্যা পদ্ধতির যতগুলো সংখ্যা রয়েছে সকল, এখানে দেখো সকল বিট ডিজিট হতে পারে কিন্তু সকল ডিজিট বিট নয়। আবার খেয়াল করো, সকল বিট ডিজিট হতে পারে কিন্তু সকল ডিজিট বিট নয়। সকল ডিজিট বিট নয়। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। আমরা এটাকে কিভাবে সাজাবো? যেহেতু নিচ দিক থেকে অন 0 0 অন অন 0, অর্থাৎ আমরা দেখতে পাই 38 এর বাইনারি হচ্ছে 38কে ডেসিমেল থেকে বাইনারি করলে আমরা বাইনারি সংখ্যা পাচ্ছি 0 অন 0 0 অন অন 0। আমরা এই পূর্ণাংশ অর্থাৎ ভগ্নাংশের এই রেডিক্স পয়েন্টের পূর্বে যেটা আছে আমরা এটার সংখ্যা করলাম বা এটার বাইনারিতে কনভার্ট করা দেখলাম। এখন আমরা দেখব এটার পরে যেটা আছে এটাকে কিভাবে বাইনারিতে করা যায়। আমরা এটাকে একটু মুছে দেই। দেখো আমরা এবার দেখব এই 05 অর্থাৎ পয়েন্ট 05কে আমরা কিভাবে ভগ্নাংশে কিভাবে বাইনারিতে রূপান্তর করব। এখানে যেহেতু আমরা এখানে বাইনারিতে যাব 38.05, অর্থাৎ আমরা যেহেতু এখান থেকে বাইনারিতে যাব, তাহলে যেহেতু বাইনারিতে যাচ্ছে এখানে আমাদের 2 দিয়ে এটাকে গুণন করতে হবে। দেখো আমরা তোমাদেরকে যদি একটু দেখাই,
ক্যালকুলেটরে আমরা 0.05কে 2 দিয়ে 0.05কে আমরা 2 দিয়ে গুণন দিলে আমরা পাবো পূর্ণ সংখ্যা পাচ্ছি 0.1। তোমাদের যাদের হাতে ক্যালকুলেটর আছে বা যাদের পাশে ক্যালকুলেটর আছে তোমরা একটু গুণনগুলো মিলিয়ে নিবে। দেখো এখানে আবার 1কে 2 দিয়ে আমরা গুণন করব। আমরা ক্যালকুলেটরে দেখি 0.1 × 2 অর্থাৎ 0.1 × 2কে আমরা গুণন দিলে পাচ্ছি পূর্ণ সংখ্যা পাচ্ছি 0 এবং ভগ্নাংশের সংখ্যা পাচ্ছি 0.2। এই 2কে আবার আমরা 2 দিয়ে গুণন দিব। দেখো 0.2 × 2 = 0.4। এটাকে আবার 2 দিয়ে আমরা গুণন দিব। দেখো 0.4 × 2 অর্থাৎ 0 ভগ্নাংশ 0.8। এটাকে যদি আমরা আবারও 2 দিয়ে গুণন দেই তাহলে দেখো 0.8 × 2 = দেখো এতক্ষণ আমরা 0 পেয়েছি, এখন আমরা পূর্ণ সংখ্যা 1 পেয়েছি 1.6। অর্থাৎ আমরা যেহেতু এই ভগ্নাংশের পরের যেটা রয়েছে এটা যেহেতু এটার ক্ষেত্রে আমরা দেখব 4-5 বার আমরা করার পরে বা 5-6 বার করার পরে যখন একটা সংখ্যা পাবো বা যখন দেখছি যে এটা আবার পুনরায় রিপিট হচ্ছে তখন এখানে আমরা ডট ডট দিয়ে ছেড়ে দিব। এটাকে আর আমরা পুনরায় আরও বেশি লম্বা করতে দেবো না, কারণ এটা শেষ হবে না, এটা আবার বাড়তে থাকবে আবার কমতে থাকবে। যখন আমাদের 4-5 বার করা হবে তখন আমরা এখানে এটাকে ছেড়ে দিব। আমরা এই পাশের যেগুলো থাকবে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে আমরা এই সাইডে লিখেছি। আমরা দেখলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ দিক থেকে ওপর দিকে সাজিয়ে লিখলাম, কিন্তু এই গুণের ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের পরের সংখ্যাটাকে আমরা ওপর দিক থেকে নিচ দিকে সাজিয়ে লিখব। অর্থাৎ এটার ক্ষেত্রে নিচে হচ্ছে LSB আর ওপরেরটা হচ্ছে MSB। অর্থাৎ যেহেতু এটা বাইনারি সেই হিসেবে আমরা B ব্যবহার করলাম, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা আর লাস্ট সিগনিফিক্যান্ট বিট। এটাকে আমরা লিখি এখানে লিখি 0.05। দেখো এখানে আমরা লিখব 0.00001। এখানে আমরা 05-এর বাইনারি পেয়েছি 00001 আর 38-এর বাইনারি পেয়েছি 1001110। অর্থাৎ আমরা দুইটাকে যখন একসঙ্গে লিখব 3805 দুঃখিত, আমরা আরেকটি ভগ্নাংশ দেখি। আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে সমস্যা হয়, ভগ্নাংশর গুণন করে ভগ্নাংশর বাইনারি বের করতে আমাদের অনেক সময় সমস্যা হয়। আমরা আরেকটি শুধু ভগ্নাংশ দেখব 0.375। অর্থাৎ এটা ডেসিমেল থেকে আমরা এটার
বাইনারি বের করব, অর্থাৎ এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, ডেসিমেল থেকে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব। অর্থাৎ দেখো 375 আমরা দেখলাম ভগ্নাংশের পরের সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ যেটা রয়েছে সেটাকে বাইনারি সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হয় আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে। অনুরূপভাবে আমরা এখানে বাইনারি বের করতেছি, যদি আমরা ডেসিমেল বের করতে, যদি আমরা অক্টাল বের করতে চাই তাহলে আমাদের এখানে 2-এর জায়গায় 8 দিয়ে গুণন করতে হবে। যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে 16 দিয়ে রূপান্তর করতে হবে, একই পদ্ধতিতে একই প্রক্রিয়ায়। চলো আমরা এটা একটু দেখি। এটা 2 দিয়ে গুণন করতে হবে, পয়েন্ট দেখি 375 ইন্টু 2, দুঃখিত 0.375 ইন্টু 2। দেখো তোমাদের যাদের ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেশন করে দেখবা 0.375কে 2 দ্বারা গুণন করলে আমরা এখানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা পাবো 0 এবং 0.75। এই 0.75কে আবার 2 দিয়ে আমরা গুণ দিব। দেখো 0.75 ইন্টু 2, এটাকে গুণ দিলে আমরা পাচ্ছি পূর্ণ সংখ্যা পাচ্ছি 1.5, অর্থাৎ 1.5। এই 5কে আবারও 2 দ্বারা গুণ দিব। দেখো 5কে যদি 0.5 ইন্টু 2, অর্থাৎ 0.5 ইন্টু 2কে আমরা গুণ দিলে পূর্ণ সংখ্যা পাচ্ছি 1 এবং ভগ্নাংশ পাচ্ছি 0। যেহেতু আমাদের এখানে 0 এসেছে আমরা এটাকে আর করব না, এখানে রেখে দেব। এবং আমরা এটার ক্ষেত্রে দেখলাম যে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে উপরেরটা, আর এটা হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে ইকুয়াল টু 0.375 10 ইকুয়াল টু এটা আমরা উপর দিক থেকে সাজিয়ে লিখব 0 1 1, অর্থাৎ দেখো 0.375 এর বাইনারি হচ্ছে 0 1 1 0 1 1। আমরা শুধু ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করা দেখাইলাম। যেভাবে ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর দেখিয়েছি অনুরূপভাবে ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলও যাবে। এক্ষেত্রে তোমাদের লক্ষ্য করতে হবে এখানে আমরা যেহেতু 2 দিয়ে গুণন করেছি, এটা অক্টালে যাওয়ার সময় আমাদেরকে অক্টালের বেস যেহেতু 8, আমাদেরকে এখানে 8 দিয়ে গুণন করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে 8 দিয়ে গুণন করতে হবে। আবার যদি হেক্সাডেসিমেলে যেতে চাই তাহলে আমাদেরকে 16 দিয়ে গুণন করতে হবে, কেননা হেক্সাডেসিমেলের বেস অথবা ভিত্তি হচ্ছে 16। অনুরূপভাবে আমরা যেটা ভাগ করলাম 2 দিয়ে 38কে ভাগ করে দেখিয়েছি, সেই ক্ষেত্রেও আমাদেরকে 8 দিয়ে ভাগ করতে হবে যদি আমরা অক্টালে যেতে চাই। যদি হেক্সাডেসিমেলে যেতে চাই তাহলে আমাদেরকে 16 দিয়ে ভাগ করতে হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং তোমাদের বইয়ে দেখবে। এবার আমরা দেখব, যেহেতু আমরা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল তিনটার একই প্রক্রিয়া এটা দেখলাম, আমরা এখন দেখব বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাব
বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায় এবং অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায় এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, ডেসিমেল থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়, ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায়। এবার আমরা দেখব কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া যায়, কিভাবে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া যায়, কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়া যায়। আমরা বাইনারি থেকে আমরা যেহেতু ডেসিমেল থেকে বাইনারি দেখলাম, আমরা এবার দেখব অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়। আমরা প্রত্যেকটার উদাহরণ বিস্তারিত দেখাতে পারছি না, আমরা তোমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা উদাহরণ বিস্তারিত দেখাবো এবং প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। এখানে আমরা হ্যাঁ, এখানে সময় কম, যেহেতু তোমাদের গাইডলাইন, সেই তো আমাদের অল্প ক্লাসের ভিতরেই তোমাদের কোর্সটাকে শেষ করতে হবে। এখানে অল্প সময়ের কারণে আমরা দেখাতে পারছি না, শুধু একটি করে উদাহরণ তোমাদেরকে দেখাবো। দেখো অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাব। আমরা একটু অক্টাল সংখ্যা লিখি 206.64। আমরা তোমাদের পেইড বেসে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাবো এবং ভগ্নাংশ করেও দেখাবো। তোমাদেরকে এখানে ভগ্নাংশ করে দেখাচ্ছে, হয়তো তোমাদের একটু কঠিন মনে হবে, কারণ তোমরা আলাদাটা করনি বা পূর্ণ সংখ্যাটা করনি। যখন তোমরা শুধু 206 এটা কয়েকবার প্র্যাকটিস করে আসবে, তখন তোমাদের ভগ্নাংশটা করা আরও অত্যন্ত সহজ হয়ে যাবে। আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে করাবো। এখন তোমাদের আমরা যেটা কঠিন বৃহৎ এটাই দেখাচ্ছি, কারণ এতগুলো দেখানো আমাদের সম্ভব না। দেখো এটা আছে অক্টালে, অক্টাল থেকে আমরা যাব ডেসিমাল, অর্থাৎ এই অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, দেখো 2, অর্থাৎ আমাদেরকে এটা 2 ইন্টু, যেহেতু এটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেহেতু আমাদেরকে এখানে 8 লিখতে হবে, প্লাস 0 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। এখানে যেহেতু আমাদের ভগ্নাংশ পয়েন্ট রয়েছে বা রেডিক্স পয়েন্ট রয়েছে, দেখো এখানেও অনুরূপী হবে। আমাদের এটা একটু খেয়াল করতে হবে, 6 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8। এখানে লক্ষণীয় বিষয় দেখো 1, 2, 3, এই তিনটা সংখ্যার পরে আমাদের একটি রেডিক্স পয়েন্ট রয়েছে। যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা, এই প্লাস, অর্থাৎ এখানে আমাদের একটি পয়েন্ট ভগ্নাংশ সংখ্যা, এটা তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এখান থেকে আমরা আমাদের সামনের দিকে পূর্ণ সংখ্যার দিকে আমরা লিখব, পাওয়ার দিব 0, 1, 2, এবং এই ভগ্নাংশের পরে যেগুলো থাকবে এগুলোর ক্ষেত্রে যাবে -1, -2। এখানে এক লক্ষণীয় বিষয় এখানে খেয়াল করবা যে আমরা পূর্ণ সংখ্যা যেখানে লিখলাম এখানে 0 থেকে শুরু করেছি, কিন্তু ভগ্নাংশের পরে আমরা -1 থেকে শুরু করেছি। এখানে কিন্তু আবার 0 থেকে শুরু করিনি, এখানে একটু খেয়াল করবা। দেখো এটাকে কিভাবে করব, আমরা এই পাওয়ারগুলোকে আগে ভেঙে নেই। 2 ইন্টু 8, 8-এর উপর পাওয়ার, 8-এর উপর পাওয়ার মানে এখানে 8, 8টা 8, 2টা 8 গুণন হবে, অর্থাৎ 8, 8, 64 প্লাস, দেখো এখানে 0, 8, 8-এর উপর পাওয়ার রয়েছে ইন্টু 8-এর উপর পাওয়ার, 8-এর উপর পাওয়ার মানে একটা 8, আমরা একটা 8ই লিখব, প্লাস 6 ইন্টু, দেখো কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, সেই সংখ্যাটা অন, অর্থাৎ কোনো কিছু পাওয়ার থাকলে সেটা
অন হয়ে যায়, প্লাস 6, এই 6 এর সঙ্গে এই মাইনাস অন, এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি 6, 8, অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখলে তখন ওপরের যে মাইনাস অনটাকে নিচে প্লাস অন হয়ে যায়, প্লাস 4কে আবার ভগ্নাংশ আকারে লিখলে 8-এর উপরে এটা 2, অর্থাৎ দেখো যখন আমরা এই 4কে ভগ্নাংশ আকারে লিখব এই গুণটা উঠে গিয়ে এখানে মাইনাসটাও উঠে যাবে। এটা আমরা একদম একবারে করে ফেলি। দেখো এখানে 8 এবং এটাকে গুণ করে দিচ্ছি 8 64 ভগ্নাংশ আকারে। দেখো এখানে 64, এটাকে আমরা গুণ করে দেব 64 দোকানে 128 প্লাস 8, 8-এর সঙ্গে আমরা 0 দিয়ে যদি 8 দিয়ে যদি 0কে গুণ করি তাহলে কি হবে, কোনো কিছু দিয়ে 0-এর সঙ্গে গুণ করলে তাহলে ওটা 0 হয়, প্লাস 6 দিয়ে 1কে গুণ করলে 6 পাই, প্লাস আমরা একটু ক্যালকুলেটর দিয়ে এটা দেখব যে 6 ডিভাইডেড 8, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি, এটাকে আমরা যদি ভাগ করি ক্যালকুলেটর দিয়ে তাহলে 0.75 প্লাস পরবর্তীতে 4 ডিভাইডেড 6, 4, অর্থাৎ 64। এখানে আমরা পাচ্ছি পূর্ণ সংখ্যা 0.0625। দেখো আমরা এই ভগ্নাংশকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করে নিলাম। এখন আমরা এগুলোকে যোগ করব। যোগের ক্ষেত্রে 128-এর সঙ্গে 6 যোগ করছে, এটা যে 0, 28, 29, 30, 31, 32, 33, 34, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 134 প্লাস এখানে 0.75। আমরা এটাকে গুণন করে নেই, এটাকে যোগ করে নেই 0.775 প্লাস 0.0625, তাহলে আমরা পাচ্ছি এখানে 0.8125, অর্থাৎ আমরা এই দুটাকে যোগ করে আমরা পাচ্ছি 0.8125। এখন আমরা এই দুটাকে যোগ করে দিব। এই দুটার যোগফল আমরা যদি দেখি তাহলে 134 ইন্টু 8125, অর্থাৎ 8125, এটা হচ্ছে আমাদের ডেসিমাল অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ দেখো এখানে আমরা কি অ্যান্সার পেলাম,
দেখো এটা সমান সমান আমরা যেটা পেলাম 1 3 4 ইন্টু 8 1 2 5, এটা অক্টাল থেকে ডেসিমাল, অর্থাৎ এটা আমরা এখান থেকে বের করলাম। তোমরা খাতা কলম নিয়ে এটা উঠিয়ে নিবে অথবা স্ক্রিনশট নিয়ে দিয়ে নিবে, পরবর্তীতে এটা করবে। দেখো আমরা যে প্রক্রিয়ায় অক্টাল থেকে ডেসিমেল বের করলাম, অনুরূপ প্রক্রিয়ায় আমরা বাইনারি থেকে ডেসিমেল বের করতে পারবো, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বের করতে পারবো। কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা এখানে ডেসিমাল অক্টাল থেকে ডেসিমাল বের করেছি, এখানে আমরা 8 দিয়ে গুণ করেছি। যখন আমরা বাইনারি থেকে ডেসিমাল বের করব, তখন আমাদের 2 দিয়ে গুণন করতে হবে। এখানে 8-এর জায়গায় প্রত্যেকটা 2 হবে, প্রত্যেকটাতে 2 থাকবে, এগুলোতে 8-এর জায়গায় 2 থাকবে। আবার যখন আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব, তখন আমরা একই প্রক্রিয়ায় শুধু এই সংখ্যাকে আমাদের 16 দিয়ে করতে হবে। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা যেহেতু অক্টাল বের করলাম 8 দিয়ে, যদি বাইনারি বের করি তাহলে 2 দিয়ে করতে হবে, যদি হেক্সাডেসিমেল বের করি তাহলে 16 বেস ধরে করতে হবে। চলো আমরা পরবর্তী দেখি। দেখো এখন আমরা দেখব বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়। অর্থাৎ আমরা বাইনারি থেকে ডেসিমেল দেখলাম, আমরা অক্টাল থেকে ডেসিমেল দেখলাম, আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল দেখলাম। এবার আমরা দেখব বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়। বাইনারি থেকে এই দুটার প্রক্রিয়া একই প্রক্রিয়া। বাইনারি থেকে কিভাবে অক্টালে, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায়, আমরা এই দুটা দেখব। দেখো আমরা শুরুতে একটি বাইনারি সংখ্যা নেই। বাইনারি সংখ্যা কি নিব? 1 0 0 1 1 0। ভগ্নাংশ করে দেখি 1 0 1 1, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে আমরা আমরা 8 ভিত্তিক 2 ভিত্তিক সংখ্যাটাকে আমরা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, অর্থাৎ অক্টালে রূপান্তর করব। দেখো এই 2 ভিত্তিক সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে আমরা কিভাবে করব, আগে সংখ্যাটাকে লিখে নেই। 1 0 0 1 1 0 1 0 1 1, 1 0 0 1 1 0 1 0 1 1। দেখো এখানে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। আমরা জানি অক্টালের বেজ অক্টালের ভিত্তি হচ্ছে 8, সংখ্যা বা চিহ্ন 60টি। অক্টালের ভিত্তি হচ্ছে 8টি, সংখ্যা বা চিহ্ন হচ্ছে 7টি। অর্থাৎ 7 বোঝাতে আমাদের 7কে প্রকাশ করতে আমাদের বাইনারি কয়টি ডিজিট লাগবে, বা আমরা বাইনারিতে কয়টি ডিজিটের মাধ্যমে 7 বোঝাতে পারবো। এক্ষেত্রে তোমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে। এখানে লিখি 1 এর ডাবল হচ্ছে 2, 2 ডাবল হচ্ছে 4, অর্থাৎ 3। এই 3টা সংখ্যা দিয়ে আমরা 7কে বোঝাতে পারি।
দেখো 4 2 6 অন 7, অর্থাৎ এই 7 বোঝাতে আমাদের বাইনারি 3টি সংখ্যা লাগবে। আমরা এটা দেখবো আরও বিস্তারিত। দেখো যেহেতু আমরা অক্টালে বের করব, সেক্ষেত্রে আমাদের তিনটা করে আমাদের এই সংখ্যাগুলোকে 3টা সংখ্যাতে ভাগ করতে হবে বা 3টা করে একটি বান্ডিল করতে হবে। দেখো এখান থেকে আমরা 3টা সংখ্যা নিলাম, এখান থেকে 3টা সংখ্যা নিলাম, অন অন 0 অন 0 0। দেখো এদিকে এখান থেকে আমরা 3টা সংখ্যা নিলাম, অন 0 অন, কিন্তু এখানে দেখো একটি সংখ্যা অর্থাৎ রেডিক্স পয়েন্টের পূর্ণাংশর শুরুতে, এদিকে শুরুতে যদি আমরা 8টা 10টা শূন্য দেই তাহলে শূন্যর কোনো দাম নেই। এই শূন্যর পূর্বের শূন্যর কোনো দাম থাকে না। অনুরূপভাবে এই রেডিক্স পয়েন্টের পরে যে সংখ্যা থাকবে এগুলোতে যে শূন্য থাকবে এই শূন্যগুলোরও দাম থাকে না। তবে এখানে দাম থাকুক বা না থাকুক আমাদেরকে তিনটি করে একটি বান্ডিল অবশ্যই নিতে হবে। আমরা এই পাশে 2টি শূন্য ধরে নিলাম, যেহেতু ও পাশে শূন্যর দাম থাকে না আমরা ও পাশে নিলাম। 3টা করে বান্ডিল করতে আমাদের যেহেতু শর্ট হচ্ছে সংখ্যা, আমরা সেহেতু শূন্য নিলাম। এই পূর্বে যদি আমাদের 3টা করে নিতে শর্ট হয় তাহলে আমরা এটার পূর্বে নিব, রিক্স পয়েন্টের পূর্বে নিতে পারবো এবং পরে ওই সাইডে নিতে পারবো। আমরা এই সংখ্যাগুলোকে কিভাবে অক্টালে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা অর্থাৎ এই সূত্রটাকে খেয়াল করতে হবে। দেখো অন অন 0 0, এটাকে আমরা এখানে লিখি এই দিক থেকে, অন 0 0 অন 0 0 লিখে দেখো যে কয়টা অন আছে এই ওয়ানগুলোকে আমরা যোগ করব। দেখো এখানে শুধু 4 এর নিচে অন আছে, তাহলে আমরা শুধু 4 নিব এখানে। অনুরূপভাবে এই বান্ডিলের যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যা আমরা এখানে লিখি 1 2 অন অন 0 অন অন। দেখো কয়টা সংখ্যার নিচে অন আছে? 4 এর নিচে অন আছে, 2 এর নিচে অন আছে, অনের নিচে 0 আছে। যেহেতু 4 এবং 2 এর নিচে অন আছে, 4 এবং 2কে আমরা যোগ করব। 4 আর 2কে যোগ করে আমরা পাই 4 2 এ 6, তাহলে 6। দেখো বাইনারিতে আমরা এই 100 আর আমরা অক্টালে যেটা বোঝাবো, অক্টালে আমাদের 4, বাইনারিতে যেটা 100 বোঝাবে সেটা অক্টালে 4 বোঝাবে, বাইনারিতে যেটা 110 বোঝাবে সেটা অক্টালে 6 বোঝাবে। এখানে পয়েন্টটা খেয়াল করব। তারপরে দেখো পরের সংখ্যাটাকে অনুরূপভাবে আমরা এই 3টার নিচে বসাই, অন 0 অন। দেখো 4 এর নিচে 1, 2 এর নিচে 0, অনের নিচে অন, তাহলে আমরা 4 এবং অনকে যোগ করে দেই। যেহেতু 2টার নিচে অন আছে, যেটা 0 আছে 0, তাহলে 4 আর 1 5, তাহলে বাইনারিতে 5 অক্টালে 8। অনুরূপভাবে এটাকেও আমরা বসাই এখানে 4 0, দেখো 4 এর নিচে 1, 2 এর নিচে 0, 1 এর নিচে 0, তাহলে এটার মান আমরা শুধু 4টা নিব, 0 0 বাদ। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম? 4 6 × 5 4, এটা হচ্ছে আমাদের অক্টাল। অর্থাৎ আমরা এই বাইনারি থেকে আমরা এই অক্টাল সংখ্যাটা এভাবে বের করলাম। আমরা বললাম যে এটা যেভাবে বাইনারি থেকে অক্টাল করা যায় অনুরূপভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলও করা যায়। কিন্তু এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা জানি বাইনারিতে হেক্সাডেসিমেলের বেস অর্থাৎ ভিত্তি হচ্ছে, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা 4 2 অন অর্থাৎ এখানে 7 পর্যন্ত বোঝাতে পারছি, কিন্তু এখানে আমাদের আবার দেখতে হবে 4 এর পূর্বে 4 এর ডবল কি? 4 এর ডবল হচ্ছে 8, অর্থাৎ 8 4 12 13 14 15, অর্থাৎ আমরা এই 4টা সংখ্যা নিলে 15 বুঝাতে পারি। দেখো হেক্সাডেসিমেলের বেজ 16 কিন্তু সংখ্যা অর্থাৎ
0-র পরে অন থেকে আমরা 15 দ্বারা বোঝাই, অর্থাৎ হেক্সাডেসিমেলের যে সর্বোচ্চ এফ, সর্বোচ্চ এফ কে আমরা কি দিয়ে বোঝাই? এফ কে আমরা বোঝাতে পারি 15 সংখ্যা দিয়ে, অর্থাৎ এই আমরা 15 দিয়ে এই হেক্সাডেসিমেলের এফ কে বোঝাই। হেক্সাডেসিমেলের বেস 16, অর্থাৎ সিম্বল 16টা। এই যেহেতু এখানে 4টা সংখ্যা, আমরা হেক্সাডেসিমেলের ভাগ করব, হেক্সাডেসিমেলকে 4টি করে বান্ডিল করব। অর্থাৎ এখানে অক্টালের ক্ষেত্রে আমরা যেহেতু 3টা করে নিচ্ছি, এখানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদেরকে 4টা করে নিতে হবে। দেখো দেখো এখানে আমরা যদি নেই, তাহলে যদি আমরা এখানে দেই, এখানে আমরা যদি 16 দেই, 16 বেজে যায়, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে চাই, তাহলে আমাদেরকে এখানে নিতে হবে 4টি করে সংখ্যা। এখান থেকে যেহেতু সামনে নাই, 2টা শূন্য নিয়ে 4টি করে সংখ্যা নিতে হবে। 0 0 1 0 0 1 1 0। এখানেও আমাদেরকে 4টি করে নিতে হবে। 1 0 1 1, অর্থাৎ এটাকে আমরা যদি এখানে বসাই, তাহলে 0 0 1 0, অর্থাৎ এখানে আসবে, যেহেতু 2-এর নিচে শুধু 1 আছে, তাহলে 2, তারপরে 0 1 1 0, 4 আর 2, অর্থাৎ 6, 4-এর নিচে এবং 2-এর নিচে 0 1 আছে, তাহলে আমরা 4 2কে যোগ করব 6। এখানে 1 0 1 1, যেহেতু 8-এর নিচে 1, 2-এর নিচে 1, 1-এর নিচে 1, অর্থাৎ 8 2 10 এবং 11। দেখো 8 2 10 আর 1 11, এখানে 11। কিন্তু লক্ষ্য করো, আমরা হেক্সাডেসিমেলে 11তে কি ব্যবহার করি? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা, যেহেতু আমরা এখানে বাইনারি, এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লিখেছি, আমরা এ কে বোঝাই এ সমান সমান আমাদের ডেসিমেলে 10, বি সমান সমান আমাদের ডেসিমেলে 11। অনুরূপভাবে আমরা এখানে 11 না লিখে আমরা এখানে লিখব, যেহেতু আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি, হেক্সাডেসিমেলে 11 তো আসবে এফ এর পরে, অর্থাৎ 10-এর পরে, আমরা এখানে 11 জায়গায় বি লিখব, অর্থাৎ এটার হেক্সাডেসিমেল হচ্ছে 26.b। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টি করে সংখ্যা নিব এবং অক্টালের ক্ষেত্রে 3টি করে সংখ্যা নিব। চলো এবার আমরা দেখব অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। যেমন আমরা একটা সংখ্যা লিখি 732.16, এটা অক্টাল সংখ্যা। এখান থেকে আমরা যাব বাইনারিতে, এখান থেকে আমরা যাব বাইনারি সংখ্যাতে। আমরা দেখো, এটা হচ্ছে একটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি।
7 3 2 ইন্টু 1 6। আমরা অক্টাল থেকে আমরা দেখলাম বাইনারি থেকে কিভাবে অক্টাল করা যায়, এবার দেখব অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। দেখো আমরা এই সূত্রটাই দেখব। 1 2 4 1 2 4। এখানে 7কে বোঝানোর ক্ষেত্রে আমাদের বাইনারি কয়টা সংখ্যা লাগবে? 7কে যদি বোঝাতে চাই 4 5 6 7, অর্থাৎ তিনটাতেই অন 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 অন। 3কে বোঝানোর ক্ষেত্রে আমরা 4 এ 0 2 অন। দেখো 2 আর 1 এ 3, আমরা 0 অন অন। অনুরূপভাবে 2কে বোঝানোর ক্ষেত্রে 4 এ 0 2 এ 1 1 এ 0, তাহলে 0 অন 0। পয়েন্ট 1কে বোঝানোর ক্ষেত্রে 0 0 অন, অর্থাৎ 0 0 অন। 6কে বোঝানোর ক্ষেত্রে অন অন 0, অর্থাৎ 4 2 6 অন অন 0। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করলে তোমরা দেখবে যে অনায়াসে তোমাদের মাথায় চলে আসবে, এগুলো লিখতেও হবে না, খুব সহজে তোমরা করতে পারবে। অন 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 0 অন অন 0 অন 0, পয়েন্ট 0 0 অন 0 অন অন। যেহেতু পয়েন্টের পরে যেগুলো থাকে এগুলোর পরের ডানের সংখ্যার শূন্যর কোনো দাম থাকে না, সেহেতু আমরা এই শূন্য দিব না, আমরা শুধু এই অন পর্যন্ত লিখব, অন পর্যন্ত লিখব। দেখো এটা হচ্ছে বাইনারি, অর্থাৎ এই অক্টাল থেকে আমরা বাইনারিতে আসলাম। এভাবে যদি আমরা হেক্সাডেসিমেলে যেতে চাই, আমরা যেহেতু এখানে 3 করে নিয়েছি, এখানে 3টা করে সংখ্যা নিয়েছি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এখানে 8 দিয়ে আমরা 4টা করে সংখ্যা নিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি দেখব, দেখে ক্লাসটি শেষ করে দিব। এবার আমরা দেখি অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায়, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে যাব, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব। দেখো 7 2 5, এই সংখ্যাটাকে 6 3, এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখান থেকে আমরা যাব 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। দেখো আমরা এর আগে যেগুলো দেখলাম অত্যন্ত সহজ। 7 2 5 6 3, আমরা আবারও এই সূত্রই দিব 1 2 4 8। দেখো আমরা অক্টাল থেকে যাব 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার ক্ষেত্রে আমরা আগে অক্টাল মানটা এই অক্টাল থেকে আগে বাইনারি করব। অক্টাল থেকে আমাদেরকে আগে বাইনারিতে যেতে হবে। দেখো এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে আমাদেরকে হেক্সাডেসিমেলে যেতে হবে। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। আমরা অক্টাল থেকে আগে বাইনারিতে যাব। 7 এর বাইনারি আমরা কি পেয়েছি? অন অন। আমাদের এখন 8 লাগবে না, অন, অর্থাৎ 3টা অন 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 অন। এটা হচ্ছে 7 এর বাইনারি। টুর বাইনারি হচ্ছে 0 অন 0, অর্থাৎ 0 অন 0। 5 এর বাইনারি হচ্ছে অন 0 অন অন 0 অন। পয়েন্ট 6 এর বাইনারি হচ্ছে অন অন 0 অন অন 0। 3 এর বাইনারি হচ্ছে 0 অন অন, অর্থাৎ 0 অন অন। 2 আর 1 3। দেখো আমরা এই অক্টাল সংখ্যার বাইনারিটা বের করলাম। আমরা বাইনারিটাকে লিখি এখান থেকে লিখি
অন 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 0 অন 0 অন 0 অন 0 অন অন 0 0 অন অন। দেখো আমরা এই বাইনারিটাকে লিখে ফেললাম। আমরা যেই অক্টাল থেকে বাইনারিতে গেলাম, এই অক্টাল থেকে আমরা বাইনারি সংখ্যাটা বের করলাম। অন 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 0 অন 0 অন 0 অন পয়েন্ট অন অন 0 0 অন অন। এটা হচ্ছে বাইনারি। অর্থাৎ এই বাইনারিটাকে আমরা আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমরা জানি হেক্সাডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে 4টি করে সংখ্যা নিতে হবে। 4টি সংখ্যা এখানে একটি সংখ্যা, দেখো 4টি সংখ্যা 0 অন 0 অন। এই 4টি সংখ্যা অন অন 0 অন। এখানে যেহেতু পূর্বে কোনো সংখ্যা নাই, একটি সংখ্যা পেয়েছে, এটার পূর্বে আমরা আরও 3টি শূন্য দিয়ে এটাকেও 4টি সংখ্যার একটি বান্ডিল করব। দেখো এদিকেও এই 4টাকে এক জায়গায় নিব। অন অন 0 0। এখানে যেহেতু 2টা আছে, এখানে 2টার এপাশে আমাদেরকে আরও 2টা শূন্য নিয়ে এটাকেও 4টি সংখ্যার একটি বান্ডিল করতে হবে। অন অন 0 0। দেখো এখানে এতক্ষণ আমরা অক্টাল করলাম। অক্টালে 7 বেজ আমরা 3টি সংখ্যা দিয়ে বুঝাতে পেরেছি, কিন্তু হেক্সাডেসিমেলের যে 16 বেজ 15 সংখ্যা পর্যন্ত আছে, সেটা আমাদেরকে এখানে শুরুতে আরেকটি নিতে হবে 8। দেখো আমরা এটাকে লিখি 0 0 0 অন, অর্থাৎ শুধু অনের নিচে অন আছে, আমরা এটার মান দিব অন। দেখো এখানে অন অন 0 অন। তাহলে দেখো কিসের নিচে কোন কোন সংখ্যার নিচে অন আছে। 8 এর নিচে অন আছে, 4 এর নিচে অন আছে। 4 আর 8 যোগ করলে পাচ্ছি 12, এবং এখানে অনের নিচে অন আছে, তাহলে 12 আর 1 13। 13কে আমরা বাইনারি হেক্সাডেসিমেলে 13কে আমরা কি দ্বারা প্রকাশ করি? হেক্সাডেসিমেলে 13কে প্রকাশ করার জন্য আমাদের ডি রয়েছে। অনুরূপভাবে দেখো এই বান্ডিলটাকেও নিচে রেখি 0 অন 0 অন। দেখো এখানে 8 এর নিচে 0, 4 এর নিচে 1, 2 এর নিচে 0, 1 এর নিচে 1, তাহলে 4 আর 1কে আমরা যোগ করে দেই। 4 আর 1 হচ্ছে 5, অর্থাৎ এখানে আমরা লিখব 5। এখানে পয়েন্ট, এখানে দেখো 1 1 0 0, 8 এর নিচে 1, 4 এর নিচে 1, বাকি দুটোর নিচে 0, তাহলে 8 আর 4 12। 12কে আমরা আমরা এখানে 12 লিখতে পারবো না, কারণ আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি। হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 15, বেজ হচ্ছে 16টা, অর্থাৎ প্রতীক সিম্বল চিহ্ন হচ্ছে 16টা। তাহলে 12কে বোঝানোর জন্য আমরা হেক্সাডেসিমেলে কি ব্যবহার করি? সি। দেখো এটা একই, সেই হিসেবে এখানেও সি বসবে। তাহলে আমরা অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেলে যাব, তখন আমাদের অক্টাল থেকে আগে বাইনারি বের করতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। তাহলে এটা অন ডি 5 ইন্টু সি সি, এটা আমরা পেলাম হেক্সাডেসিমেল। অর্থাৎ আমরা এই অক্টাল সংখ্যা থেকে এই হেক্সাডেসিমেল সংখ্যাটা পেলাম, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলাম। অনুরূপভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করার ক্ষেত্রে হেক্সাডেসিমেল থেকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারি থেকে আবার আমাদেরকে অক্টালে যেতে হবে। আশা করি তোমরা বিষয়টাই বুঝতে পেরেছ। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। ক্লাসে যেহেতু আজকে অনেক ম্যাথ গেছে, অনেক সংখ্যা,
যদি ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো মিস্টেক থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিবে, বা তোমাদের বোঝার কোনো সমস্যা থাকলে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো এই বাইনারি যোগ, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে আসে যে ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক, এগুলো তোমাদেরকে বোঝাবো। আশা করি তোমরা পরের ক্লাসে যুক্ত হবে এবং তোমরা পরবর্তীতে যারা ক্লাস করবে ভিডিওটা দেখবে, দেখে তোমরা পরবর্তী ক্লাসটা মিস দিবে না, পরবর্তী ক্লাসে থাকবে, কারণ পরবর্তী ক্লাসও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ এতক্ষণ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সঙ্গে থাকায়। তোমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ক্লাসগুলো নিয়মিত করবে। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে এবং তোমাদের আলিম পরীক্ষায় একটি আশানুরূপ ফলাফল পাবে ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।